নমস্কার, ম্যাথমেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। এর আগের ভিডিও লেকচারে আমি বিন্যাস অর্থাৎ পারমুটেশন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা কম্বিনেশন অর্থাৎ সমবায় সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা শুরুর আগে কয়েকটি কথা আমি বলে নিতে চাই। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তারা এই নাম্বারে 9732444720 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং তোমাদের যত কোয়ারি আছে, যে সমস্ত প্রবলেমগুলো পারবে না, কোনো কিছু বুঝতে পারবে না, সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি কম্বিনেশন অর্থাৎ সমবায়। এর আগে আমরা পারমুটেশন সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ পারমুটেশন মানে একটা সজ্জা, তাই তো? সজ্জা ছিল, তো সেখানে কি অর্ডার ম্যাটার করেছিল, অর্থাৎ একটি বস্তুকে এদিকে ওদিকে লিখে আমরা পারমুটেশন তৈরি করেছিলাম, তাই তো? তো এখানে আজকে যে সমবায় পড়ব সেখানে কিন্তু কোনো অর্ডার ম্যাটার করবে না। সেখানে কি আমরা কোন বস্তু সিলেক্ট করেছি, কোন বস্তু আমি চুজ করেছি, কোন বস্তু আমি নিয়েছি, তার উপর ডিপেন্ড করবে সমবায় বা কম্বিনেশন। ঠিক আছে, তো একটা উদাহরণ দিচ্ছি, দেখো এখানে দেখতে পাচ্ছি যে তিনটে লেটার আমি নিয়েছি ABC। এই তিনটে লেটার থেকে আমরা তিনটে লেটার নিয়ে আমরা কি করব, পারমুটেশন তৈরি করব। তাহলে কি হতে পারে যে ABC ACB BCA BAC CAB CBA। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু অর্ডার ম্যাটার করছে। আমরা প্রথমে A নিয়েছি, B নিয়েছি, C নিয়েছি, তারপরে কি হলো দেখো BC এর মধ্যে জায়গা চেঞ্জ হয়েছে। দেখো প্রত্যেকটা লেটার কিন্তু জায়গা চেঞ্জ করেছে। তাহলে এই সবগুলোকে আমরা কি বলবো, বলবো পারমুটেশন। পারমুটেশন, ওকে, বা বিন্যাস বলবো, কারণ আমরা এই লেটারগুলোকে সাজিয়েছি। কিন্তু এটাকে আমরা কি বলবো, কম্বিনেশন বলবো একটা, তাই তো? তাহলে এখানে কটা পারমুটেশন পেলাম? 6টা। 1 2 3 4 5 6টা। তাহলে কটা পেলাম? 6টা। কিন্তু ABC এই তিনটে লেটার থেকে আমরা তিনটে লেটার নিয়ে আমরা একটি কম্বিনেশন তৈরি করব, একটি সমবায় বা কম্বিনেশন তৈরি করতে পারি। বোঝা গেল? তাহলে পারমুটেশনটা কি ছিল? সজ্জা। আর কম্বিনেশনটা কি, আমি কোন কোন এলিমেন্টগুলো নিয়েছি তার উপর ডিপেন্ড করবে কম্বিনেশন। অ্যাকচুয়ালি এই যে তিনটে যে লেটার আছে, তিনটে লেটার থেকে আমরা তিনটে লেটারই নিয়েছি, এখানে ক্রম ম্যাটার করবে না কম্বিনেশনে। দেখো আমরা প্রথমে ABC নিয়েছি, তো পরে আমি কিনেছি ACB, তো একই জিনিস তো নিচ্ছি, ক্রম যেহেতু ম্যাটার করবে না, তাহলে ABCও যা, ACBও তাই, BCও তাই, BACও তাই, CABও তাই, CBA তাই, তাই না? সেজন্য একটা কম্বিনেশন এখানে তৈরি হয়েছে। কিন্তু কটা পারমুটেশন তৈরি হয়েছে? 6টি পারমুটেশন তৈরি হয়েছে। নিশ্চয় বোঝা গেল? যদি ম্যাথমেটিক্যালি বোঝা তাহলে কি, যে তিনটে লেটার থেকে আমরা তিনটে লেটার নিয়ে সাজাবো, অর্থাৎ পারমুটেশন তৈরি করবো, বিন্যাস তৈরি করবো। সেটা কি 3p3 তোমরা জানো। তাহলে এটা সমান কি লেখা যায়? 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 বিয়োগ 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 3 × 2 × 1 মানে 6। ওকে, তাহলে আমরা কি করব, এই পারমিটেশন এবং কম্বিনেশনের মধ্যে একটা রিলেশন স্থাপন করব এবং ওই রিলেশন থেকে আমরা কম্বিনেশনের সূত্র প্রতিষ্ঠা করব। অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে আমরা যদি r সংখ্যক বস্তু নিয়ে সাজাই, অর্থাৎ পারমিটেশন বের করি, আমরা কি জানি? NPR, তাই তো? তাহলে NPR সমান আমরা লিখতে পারি NCR × r ফ্যাক্টোরিয়াল। ভালো করে বুঝবে। তাহলে P ফর পারমিটেশন, C ফর কম্বিনেশন, অর্থাৎ পারমিটেশন এবং কম্বিনেশনের মধ্যে রিলেশন হলো NPR সমান NCR × r ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল r। তাহলে এটাকে আমরা কি বলবো? কম্বিনেশন বলবো। অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু আমি সিলেক্ট করছি, সেটা তো কম্বিনেশন। আর এখানে কি, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু আমি সাজাচ্ছি। কত প্রকার সাজাতে পারি? NPR প্রকারে সাজাতে পারি। এবং n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু আমরা সিলেক্ট করতে পারি কত রকমভাবে? NCR প্রকারে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে একটা রিলেশন পারমিটেশন এবং কম্বিনেশনের মধ্যে, অর্থাৎ NCR সমান আমরা লিখতে পারি NPR বাই r ফ্যাক্টোরিয়াল। বোঝা গেছে? তাহলে এখানে দেখো যে আমরা তিনটে বস্তু থেকে তিনটে বস্তু যে চুজ করলাম, সেটা সমান কি লেখা যায়? 3p3। তিনটে বস্তু থেকে তিনটে বস্তু নিয়ে আমরা সাজাচ্ছি কত রকমভাবে? 3p3 প্রকারে। এটা সমান আমি লিখতে পারি যে কম্বিনেশন বের করব, তাহলে 3c3। তিনটে বস্তু থেকে তিনটে বস্তু আমি সিলেক্ট করলাম কত প্রকারে? 3c3 প্রকারে, ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল।
অর্থাৎ 3c3 সমান কত হলো 3p3/3 ফ্যাক্টরিয়াল, তাই না? তাহলে 3p3 মানে কত আমরা জানি তো, 3 ফ্যাক্টরিয়াল বাই 3 বিয়োগ 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, তাহলে কত হলো 1। তাহলে 3c3 সমান কত হলো 1 এবং 3p3 সমান কত 6। অর্থাৎ তিনটে লেটার থেকে আমরা তিনটে লেটার নিয়ে যে পারমিউটেশন সংখ্যা সেটা 6 বেরোলো এবং তাদের যে কম্বিনেশন সংখ্যা সেটা 1। তাহলে পারমিউটেশন এবং কম্বিনেশনের মধ্যে পার্থক্যটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখন এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে আমরা যে কম্বিনেশনটা তৈরি করলাম সেটা কি হলো, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে আমরা যে বিন্যাস তৈরি করলাম তাকে আমি আর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আমি এনসিআর পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এনসিআর সমান সূত্রের আকারে লিখব। তো কীভাবে লিখতে পারি, এনপিআর সমান আমরা জানি এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। তাহলে এনসিআর সূত্র আমরা পেয়ে গেলাম যে এনসিআর সমান এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে আমি এখান থেকে একটা উদাহরণের সাহায্য করছি। বলা হলো যে 5c2 বের করো। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি, এন হচ্ছে 5 এবং আর কত 2, তাহলে 5c2 সমান আমরা লিখতে পারি 5 ফ্যাক্টরিয়াল বাই 5 বিয়োগ 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। দেখো এই সূত্র আমি অ্যাপ্লাই করেছি। তো 5 ফ্যাক্টরিয়াল মানে কত 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল বাই 5 বিয়োগ 2 মানে 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল মানে 2, কেটে গেল 2, তাহলে কত হলো 10। অর্থাৎ 5টা বস্তু থেকে দুটো বস্তু আমরা সিলেক্ট করলাম। কত রকমভাবে সিলেক্ট করতে পারি, 10 রকমভাবে সিলেক্ট করতে পারি। বারবার মাথায় রাখতে হবে যে কম্বিনেশনে কিন্তু অর্ডার কিন্তু কোনো ম্যাটার করে না, যে আমি প্রথমে বসালাম মানে আর প্রথমে বসাতে পারবো না এরকম নয়, আমি যে কোনো জায়গায় বসাতে পারি। এখানে মাথায় রাখতে হবে যে আমি কি কি বস্তু নিয়েছি সেইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। একবার যদি নিয়ে নিই তাহলে সেটা কিন্তু আর নেওয়া যাবে না, তাই তো? দেখো এখানে এবিসি আমি সাজিয়েছি, আবার এসিবি, তাহলে এই দুটো তো একই জিনিস। অর্থাৎ ভারতীয় যে ক্রিকেট দল সেখানে 11 জন প্লেয়ার খেলে, তাই তো? আমি বললাম সেই দলে দুজনকে সিলেক্ট করা হয়েছে, তাই তো? কে কে? সচিন এবং সৌরভ। আরেকজন বললো কে? সৌরভ এবং সচিন, কারণ দুজন তো একই, তাদের মধ্যে কোনো চেঞ্জ নেই। আমি সচিন সৌরভ বলছি, কেউ সৌরভ সচিন বলছি, কিন্তু কম্বিনেশন কত? একটাই কম্বিনেশন, তাদের যে জোড় একটাই জোড়, তাই তো? তাহলে আমরা কি জানলাম, কম্বিনেশনের সূত্র এনসিআর সমান এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। ওকে, এবার আমরা কয়েকটি প্রপার্টি সম্পর্কে আলোচনা করব, প্রপার্টিজ বা ধর্ম সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হলো NC0 সমান 1। ওকে, তাহলে এখান থেকে দেখো NC0 সমান 1, এটা আমরা কি করব? ডিফাইন করব, তাই তো? ডিফাইন মানে আমরা ধরে নেব। অ্যাকচুয়ালি কেন আমরা ধরে নিচ্ছি যে NC0 NC0 এর ভ্যালু 1 কেন ধরে নিচ্ছি? কারণ n সংখ্যক বস্তু থেকে আমরা কোনো বস্তুই চুজ করছি না, 0 মানে কোনো বস্তুই আমরা নিচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমরা সমবায় সংখ্যা কি করে বের করব? কম্বিনেশন আমরা কি করে বের করব, তাই তো? সেজন্য এটাকে আমরা ডিফাইন করে নেব যে NC0 এর ভ্যালু 1। ওকে, একই রকমভাবে NCN সমান 1 তোমরা মনে রাখবে। 2 নম্বর যে সূত্র সেটা হলো যে NCR সমান NCN মাইনাস আর। অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে আমরা যে কম্বিনেশনটা তৈরি করব সেটা কার সাথে সমান হবে? n সংখ্যক বস্তু থেকে যদি n মাইনাস r সংখ্যক বস্তু নিয়ে আমরা কম্বিনেশন তৈরি করি তার সাথে সমান হবে। তাহলে আমি প্রুফ করে দেখাচ্ছি, দেখো। তাহলে NCR সমান আমরা লিখতে পারি n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। একই রকমভাবে NCN মাইনাস আর সমান আমরা কি করব? আর এর জায়গায় n মাইনাস আর পুট করবো, তাহলে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। সরি, আর এর জায়গায় n মাইনাস আর পুট করবো, তাহলে n মাইনাস আর ফ্যাক্টরিয়াল, অর্থাৎ n ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো এইটা আর এটা সেম, অর্থাৎ NCR সমান NCN মাইনাস আর আমরা লিখতে পারি। অর্থাৎ 10C2 সমান আমরা লিখতে পারি 10C 10 বিয়োগ 2 মানে 8। তাহলে এই দুটোর ভ্যালু কিন্তু সেম হবে, অঙ্ক করার সময় কিন্তু খেয়াল রাখবে। 3 নম্বর কন্ডিশন কি? যে NCP সমান NCQ হলে দুটো কন্ডিশন এখানে স্যাটিসফাই করবে।
একটা কন্ডিশন হলো যদি এনসিপি সমান এনসিকিউ হয় তাহলে আমরা লিখতে পারি পি সমান কিউ, এবং আরেকটি কন্ডিশন আমি এখানে অ্যাপ্লাই করতে পারি এনসিপি সমান এনসিকিউ হলে এন সমান পি প্লাস কিউ। ওকে, তো এই দুটো কন্ডিশন একই সাথে স্যাটিসফাই করবে না, এটা স্যাটিসফাই করলে এটা করবে না, এটা স্যাটিসফাই করলে এটা করবে না, কিন্তু আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে। অর্থাৎ যদি দেওয়া হয় যে NC5 সমান NC3, তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমরা কি লিখতে পারি যে n সমান, এখানে n এর ভ্যালু যদি বের করতে বলে তাহলে এটা যোগ এটা করব, 5 যোগ 3 সমান 8। ওকে, কখনো যদি দেওয়া থাকে যে n10C5 সমান 10CQ, তাই তো, তাহলে NCP সমান NCQ হলে P সমান Q, এখানে আমরা Q সমান 5 লিখতে পারি। নিশ্চয়ই বোঝা গেছে। এবারে 4 নম্বর প্রপার্টি দেখো, NCR যোগ NCR-1 সমান আমরা লিখতে পারি n+1CR। ওকে, আমি এটাকে প্রমাণ করতে পারি। দেখো NCR প্লাস NCR-1 সমান আমরা এটা প্রমাণ করব, একটু বড় হবে। দেখো তাহলে NCR সমান সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল যোগ n ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r যোগ 1 ফ্যাক্টরিয়াল, মানে n মাইনাস এটা ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। ওকে, এবারে আমি কি করব, দেখো প্রথম রাশিটাকে আমি এখান থেকে n ফ্যাক্টরিয়াল কমন যাবে, এবং এই যে রাশিটাকে লবহরকে n মাইনাস r বিয়োগ 1 দিয়ে আমি উপর নিচ কী করছি, গুণ করছি। তাহলে n মাইনাস r বিয়োগ 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল প্লাস এখানে r দিয়ে আমি গুণ করব, r বাই n মাইনাস r যোগ 1 ফ্যাক্টরিয়াল ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। বোঝা গেছে? সরি, এখানে n মাইনাস r যোগ 1 দিয়ে আমি লবহরকে ভাগ করলাম, এখানে r দিয়ে লবহরকে আমি গুণ করলাম। তাহলে এখানে n মাইনাস r যোগ 1 দিয়ে লবহরকে গুণ করেছি, এখানে r দিয়ে আমি লবহরকে গুণ করলাম। ওকে, তাহলে n ফ্যাক্টরিয়াল সমান আমরা এটা লিখতে পারি যে n মাইনাস r যোগ 1 বাই এটা আমরা কি লিখতে পারি যে n মাইনাস r যোগ 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল, অর্থাৎ n ফ্যাক্টরিয়াল সমান আমরা জানি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর n প্লাস 1 ফ্যাক্টরিয়াল সমান আমরা লিখতে পারি যে n প্লাস 1 ইন্টু একা করে কমবে এটা, তাই তো। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে n মাইনাস r যোগ 1 তার ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। ওকে, এবারে এটা সমানও আমরা লিখতে পারি r বাই r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মানে r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r যোগ 1। ওকে, লসাগু করে দাও, তাহলে n মাইনাস r যোগ 1 ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে এখানে তো অ্যাকচুয়ালি ফ্যাক্টরিয়াল ছিল, তাহলে আমি যদি লসাগু করে দিই তাহলে কি থাকছে n মাইনাস r যোগ 1 যোগ r। তাহলে এটা লসাগু করলে কি পাচ্ছি যে n ফ্যাক্টরিয়াল ইন্টু r কেটে যাবে ইন্টু n প্লাস 1 বাই n মাইনাস r যোগ 1 ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। এটা সমান লিখতে পারি n প্লাস 1 ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r যোগ 1 ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। এটা সমান আমরা লিখতে পারি n প্লাস 1 CR। ওকে, তাহলে আমরা প্রমাণ করলাম NCR যোগ NCR মাইনাস 1 সমান n প্লাস 1 CR। ওকে, এবার নেক্সট প্রপার্টি দেখো, দেওয়া আছে যে NCR বাই NCR মাইনাস 1, আমরা এটা সমান লিখতে পারি n মাইনাস r যোগ 1 বাই r। ওকে, তার মানে n থেকে আমি এটা বিয়োগ করলাম বাই r। ওকে, এটা মনে রাখবে। এবারে আমি সমবায় অধ্যায়ের প্রবলেমগুলো সলভ করে দেখাবো। ওকে, প্রথমে আমরা অতি সংক্ষিপ্তের প্রশ্নগুলো সলভ করব। দেখো অতি সংক্ষিপ্তের 3টা বলেছে যে NC7 সমান NC11 হলে, হ্যাঁ আমাদের দেখাতে হবে যে 21CN সমান 1330 আমাদের দেখাতে হবে। তাহলে অ্যাকচুয়ালি n এর ভ্যালু বের করে নিতে হবে। আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, NCP সমান NCQ হলে আমরা কি জানি P প্লাস Q সমান n, অর্থাৎ n সমান 7 প্লাস 11, তাই না, P প্লাস Q, তাহলে কত হলো 18, n এর মান আমরা 18 পেয়ে গেলাম। কোন সূত্র অ্যাপ্লাই করলাম যে NCP সমান NCQ হলে P প্লাস Q সমান n, এটা আমি অ্যাপ্লাই করেছি। এবার n এর মানটা এখানে পুট করে দাও, তাহলে 21C18, অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি যে 21 ফ্যাক্টরিয়াল বাই 18 ফ্যাক্টরিয়াল ইন্টু 21 বিয়োগ 18 ফ্যাক্টরিয়াল। তাহলে 21
ইন্টু 20 ইন্টু 19 ইন্টু 18 ফ্যাক্টোরিয়াল বাই 18 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। অ্যাকচুয়ালি 21 ইন্টু 20 ইন্টু 19 বাই 3 ইন্টু 2 7 10, তাহলে কত হলো 19 7 63 3 হাতে 6 13 ইন্টু 10 অর্থাৎ 1330। তো আমি এটা সূত্র ফেলে করলাম। এবারে চারের প্রবলেমটি দেখো। চারের প্রবলেমটি বলেছে যে NPR সমান 120 ইন্টু NCN-R হলে আমাকে R সমান দেখাতে হবে। অ্যাকচুয়ালি NPR সমান 120 ইন্টু NCN-R, তাহলে আমাকে R দেখাতে হবে। তো NPR সমান আমরা কি লিখতে পারি? NPR সমান আমরা লিখতে পারি যে NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল, এটা তো আমরা সূত্র থেকে জানি, সমান 120 ইন্টু NCN-R। লক্ষ্য করো, আমরা তো জানি NCR সমান NCN-R, এই দুটো তো সমান, তাহলে NCR আর NCN-R সমান কেটে যাবে, তাহলে R ফ্যাক্টোরিয়াল সমান 120 আর 5 ফ্যাক্টোরিয়াল, তাই তো 5 ফ্যাক্টোরিয়াল মানে তো 120, 4 5 20, 3 7 120, হ্যাঁ, অর্থাৎ R সমান 5, তাহলে R এর মান আমরা 5 নির্ণয় করলাম। এবারে 5এরটা দেখো, 2NCR সমান 2NCR প্লাস 2। ওকে, আমরা তো জানি যে NCP সমান NCQ হলে N সমান P প্লাস Q। ওকে, তাহলে 2N সমান 2R প্লাস 2 और N সমান R প্লাস 1 और R সমান N-1। নিশ্চয়ই R এর মান আমি বের করে দেখালাম। হ্যাঁ, এবারে 6টা বলেছে যে N সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করব। তাহলে N সংখ্যক বাহু বিশিষ্ট, তাই না? তাহলে বহুভুজের বাহুর সংখ্যা Nটি ভালো করে লক্ষ্য করবে। তাহলে N সংখ্যক বহুভুজে আমরা কতগুলো কর্ণ টানতে পারবো, কতগুলো কর্ণ অঙ্কন করতে পারবো। অ্যাকচুয়ালি একটা কর্ণ অর্থাৎ সরল রেখা টানতে কটি বিন্দুর প্রয়োজন হয়? 2টি বিন্দু। বহুভুজে কটা বাহু আছে? Nটা বাহু, অর্থাৎ কটা শীর্ষবিন্দু আছে? Nটা শীর্ষবিন্দু আছে। তাহলে Nটা শীর্ষবিন্দু থেকে আমরা দুটো শীর্ষবিন্দু নিব, দুটো শীর্ষবিন্দু চুজ করব। তাহলে দুটো শীর্ষবিন্দু চুজ করলে কীভাবে একটা রেখা পাবো? তাহলে ওই রেখাটা কি হতে পারে? এই বহুভুজের কর্ণের সংখ্যা হতে পারে এবং এই বহুভুজের বাহুর সংখ্যা হতে পারে, তাই তো? দুটো করে যদি আমি পয়েন্ট চুজ করি, তাহলে একটা কর্ণ আমি মোটামুটি একটা বহুভুজ এঁকে নিলাম, পঞ্চভুজ। তো এইটা আর এইটা যোগ করলে একটা কর্ণ পাবো, আবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে একটা বাহু পাচ্ছি, তাহলে এটা তো কর্ণ নয়। অর্থাৎ N সংখ্যক বিন্দু থেকে আমরা দুটি বিন্দু নিয়ে আমরা যে রেখাগুলো পাবো সেই রেখাগুলো হবে ওই বহুভুজের বাহুর সংখ্যা এবং কর্ণের সংখ্যা। বোঝা গেল? তাহলে মোট বাহু এবং কর্ণের সংখ্যা কত হলো? NC2। হ্যাঁ, এর মধ্যে কতগুলো বাহু আছে? কারণ বহুভুজের বাহুর সংখ্যা N, তাহলে এর মধ্যে বাহুর সংখ্যাটা বাদ দেবো, তাহলে আমি কি পাবো? কর্ণের সংখ্যা পাবো, কর্ণের সংখ্যা পাবো। ওকে, তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করে নেবে, NC2 বিয়োগ N, ওই বহুভুজের কর্ণের সংখ্যা। নেক্সট প্রবলেম 7টা দেখো কি বলেছে, যে শূন্য N সংখ্যক বিন্দু আছে যাদের কোনো 3টি বিন্দু একরেখীয় নয়। এবার বিন্দুগুলো আমরা যোগ করব। এবার বিন্দুগুলো যোগ করলে যে সরলরেখা উৎপন্ন হচ্ছে এবং যে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তাদের সংখ্যা সমান, তাহলে আমাদের N এর মান নির্ণয় করতে হবে। তাহলে N সংখ্যক বিন্দু ভেসে বেড়াচ্ছে, তাই তো? N সংখ্যক বিন্দু ভেসে বেড়াচ্ছে, তাহলে বাহু সংখ্যা কতগুলো হবে? তাহলে বাহু বা একটা সরলরেখা টানতে কটা বিন্দু দরকার হয়? 2টি বিন্দু। তাহলে Nটা বিন্দু থেকে আমরা 2টি বিন্দু সিলেক্ট করব, কত রকম প্রকারে? NC2 প্রকারে। তাহলে এতগুলো বাহু আমরা পেয়ে যাব। এবার ত্রিভুজ, তাই না? কতগুলো ত্রিভুজ অঙ্কন করব? ত্রিভুজ সংখ্যা, অর্থাৎ একটা ত্রিভুজ অঙ্কন করতে গেলে কটা বিন্দু দরকার? 3টে বিন্দু দরকার। সেই 3টি বিন্দু কোথা থেকে নেব? Nটা বিন্দু থেকে নেব। তাহলে সেই ত্রিভুজ সংখ্যাটা হবে NC3। এই দুটো সংখ্যা সমান বলেছে, NC2 সমান NC3 বলেছে। তাহলে N সমান কত? সূত্র অনুযায়ী এটা যোগ এটা, 2 যোগ 3 সমান 5। নেক্সট প্রবলেম 8টা দেখো। 8টা বলেছে যে 9 জন স্বরাজপন্থী এবং 5 জন মনচিত্রপন্থী ব্যক্তি আছেন, তাদের মধ্যে থেকে 6 জন স্বরাজপন্থী এবং 2 জন মনচিত্রপন্থী থাকবে, এমন কতগুলি কমিটি গঠন করা যায়, তাই তো? তাহলে 9 জন স্বরাজপন্থী থেকে আমি 6 জন স্বরাজপন্থী নেব, কত প্রকারে? 9C6। এবং 5 জন মনচিত্রপন্থী থেকে 2 জন মনচিত্র নেব, ইন্টু 5C2। তাহলে এই সংখ্যাটা হবে মোট
বিন্যাস সংখ্যা বা কমিটির সংখ্যা। তাহলে আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত হবে 9 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 বিয়োগ 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 বিয়োগ 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা সময় লিখতে পারি 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল সময় লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। কেটে গেল। ওকে, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 3 9, 3 4 12, 7 12 84। ওকে, তাহলে 2 10, কত হলো 94। সরি, এখানে গুণ আছে, গুণ হবে, অর্থাৎ কত হবে 840টি কমিটি গঠন করা যাবে। এবারে নেক্সট প্রবলেম 9টা দেখো কি বলা হয়েছে, যে একটি 10 জন সরকারি ও 15 জন বেসরকারি প্রতিনিধি সভায় 3 জন সরকারি এবং 5 জন বেসরকারি প্রতিনিধি সম্বলিত একটি উপসমিতি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে কত বিভিন্ন উপায়ে আমরা উপসমিতির সভ্য নির্বাচন করা যায়। তাহলে 10 জন সরকারি থেকে আমরা 3 জন সরকারি লোক নেব। যেহেতু এটা আমরা সিলেক্ট করছি, 3 জনকে সিলেক্ট করব, কতজনের মধ্যে থেকে 10 জন। তাহলে 10 জন সরকারি থেকে 3 জন সরকারি লোক আমি সিলেক্ট করব। তাহলে কত প্রকারে 10C3, হ্যাঁ, এবং 15 জন বেসরকারি প্রতিনিধি থেকে আমরা 5 জন বেসরকারি প্রতিনিধিকে নেব। কত প্রকারে নেব 15C5। তাদের মধ্যে যদি আমি গুণ করে দিই, যে সংখ্যাটা পাবো সেটাই নিম্ন বিন্যাস সংখ্যা। ওকে, তাহলে এটা সমান কত হবে 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 6 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল বাই 4 5 মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, অর্থাৎ 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। এটা কেটে গেল, 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। ওকে, তাহলে এটা কথা হবে 3 5 15 কেটে গেল। তাহলে 4 দুগুণে 8, অর্থাৎ 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 দুগুণে 14। ওকে, আর এটা কথা হবে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 3 9। তোমরা ক্যালকুলেশন করে নেবে, দেখবে অঙ্ক হয়ে যাবে। এবারে একটা জিনিস লক্ষ্য করো, যে দেখা গেল দেওয়া আছে 10C2। অ্যাকচুয়ালি সূত্র ফেলে তো হয়ে যাবে, এটা আমি ডাইরেক্ট কীভাবে করবো, তাহলে নিচে 2 আছে, তাহলে আমি উপরে পরপর দুটো সংখ্যা নেব, 10 ইন্টু 9। নিচে 2 আছে মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1। আমরা এভাবে বের করতে পারি। যদি সূত্র ফেলি তাহলে কি হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 বিয়োগ 2 মানে 8 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, দেখো ওইটাই আসছে। ওকে, তাহলে আমরা ডাইরেক্ট এইভাবে করতে পারি, আবার সূত্র ফেললে সে একই আসবে। তো এবারে আমরা 10এর প্রবলেমটি করব। 10এর প্রবলেমটি কি বলেছে, যে 10টি আম থেকে 3টি করে নিয়ে কতগুলো নির্বাচন করা যায় যাতে প্রতি নির্বাচনে একটি নির্দিষ্ট আম সর্বদা থাকে। অর্থাৎ 10টা আম থেকে আমি 3টি আম নির্বাচন করব, একটা আম সবসময় থাকবে, নির্বাচনে থাকবে, তাই তো। আমি যে সিলেক্ট করব 3টে আম, সেই সিলেক্টের মধ্যে একটা নির্দিষ্ট আম সবসময় থাকবে। তাহলে যেটা নির্দিষ্ট, যেটা সবসময় থাকছে, সব সমবায়ে থাকছে, তাহলে সেটা বাদ দিয়ে দিব। তাহলে 10টা আম থেকে একটা আম যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার কাছে মোট কটা আম থাকলো 9টা, এবং 3টে আম যেটা আমি সিলেক্ট করছি তার মধ্যে একটা নির্দিষ্ট আম থাকবে, সেটা বাদ দিয়ে দিব, তাহলে 2টি আম। তাহলে এই 9টা আম থেকে 2টি আম নিতে পারি কত প্রকারে 10C2, অর্থাৎ 9 ইন্টু 8 বাই 2 ইন্টু 1, অর্থাৎ 36 প্রকারে। ওকে, অর্থাৎ এখানে নির্ণীয় নির্বাচন সংখ্যা হবে 10 বিয়োগ 1 C3 বিয়োগ 1। এটা একই। নেক্সট প্রবলেম 11টা দেখো, যে এক ব্যক্তির 6 জন বন্ধু আছে, কত উপায়ে সে তার এক বা একাধিক জনকে আমন্ত্রণ করতে পারে। তাহলে আমার 6 জন বন্ধু আছে, আমি একজনকে আমন্ত্রণ করতে পারি, 2 জনকে করতে পারি, 3 জনকে করতে পারি, 4 জনকে করতে পারি, 5 জনকে করতে পারি, 6 জনকে করতে পারি, তাই না। তাহলে একজনকে যদি আমি করি, তাহলে কাকে করবো সেটা আমার উপর ডিপেন্ড করবে। তাহলে একজনকে আমি নিমন্ত্রণ করতে পারি, সেই নির্বাচন সংখ্যাটা কত হবে, 6 জন থেকে একজন নির্বাচন করব 6C1 প্রকারে।
আমি দুজনকে নির্বাচন করব কত 6C2 প্রকারে, তিনজনকে নির্বাচন কীভাবে করব 6C3 প্রকারে আমি নির্বাচন করব, চারজনকে 6C4, পাঁচজনকে 6C5, ছয়জনকে 6C6। ওকে, এবার তাদের সমষ্টি করে দাও, তাহলে এটাই তার মোট নির্বাচন সংখ্যা। ওকে, তাহলে এটার সময় এটা যদি ক্যালকুলেশন করো তাহলে উত্তর বেরোবে 63। অর্থাৎ 63 প্রকারে আমি এক বা একাধিক বন্ধুকে আমন্ত্রণ করতে পারি। নেক্সট প্রবলেম 12টা দেখো, বলছে যে এক ব্যক্তির কাছে একটি 10 টাকার নোট আছে, একটি 5 টাকার নোট আছে। অর্থাৎ তাহলে দরিদ্রের কাছে কত আছে, একটি 10 টাকার নোট আছে, একটি 5 টাকার নোট আছে, একটি 2 টাকার নোট আছে এবং একটি 1 টাকার নোট আছে। তাহলে ওর কাছে মোট কতগুলো নোট আছে, 1 যোগ 1 যোগ 1 যোগ 1, 4টি নোট আছে, তাই না? তাহলে এই 4টে নোট কি করবে, সে কত রকমের দরিদ্র ভাণ্ডারে দান করতে পারে, তাই না? সে দরিদ্র ভাণ্ডারে একটা যে কোনো একটা নোট দিতে পারে, সে 10 টাকার নোট দিতে পারে, 5 টাকার নোট দিতে পারে, 2 টাকার নোট দিতে পারে, 1 টাকার নোট দিতে পারে, সে 2টো নোট দিতে পারে, সে 3টে নোট দিতে পারে, সে 4টে নোট দিতে পারে, তাই না? তাহলে সে যদি একটা নোট দেয় তাহলে সেই ক্ষেত্রে তার বিন্যাস সংখ্যা হবে 4C1, যদি 2টো নোট দেয় সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে 4C2, যদি 3টে নোট দেয় সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে 4C3 এবং 4টে নোট দিলে সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে 4C4 এবং টোটাল যে বিন্যাস সংখ্যা এগুলো যোগ করলে আমরা পেয়ে যাব। অর্থাৎ এত প্রকারে সে দরিদ্র ভাণ্ডারে দান করতে পারে। তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে নিবে। 14 প্রবলেমটা কি বলেছে, কোনো পরীক্ষায় পাশ করতে হলে একজন পরীক্ষার্থীকে 8টি বিষয়ের প্রত্যেকটিতে একটি ন্যূনতম নাম্বার পেতে হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার পেলে তবে সে পাশ করতে পারবে। কত উপায়ে একজন পরীক্ষার্থী ওই পরীক্ষায় ফেল করতে পারে? অর্থাৎ 8টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে যদি ন্যূনতম নাম্বার থেকে কম পায় তাহলে সে ফেল করবে। আবার 2টো সাবজেক্টে কম পেলে ফেল করতে পারে, 3টে সাবজেক্টে কম পেলে ফেল করতে পারে, 4টে সাবজেক্টে ফেল করলে 4টে সাবজেক্টে কম নম্বর পেলে ফেল করতে পারে, এরকম ডট 8টা সাবজেক্টে যদি কম নম্বর পায় তাও ফেল করতে পারে, তাই না? সেই ক্ষেত্রে আমরা মোট বিন্যাস সংখ্যাটা নির্ণয় করব। ওকে, অর্থাৎ 8টা সাবজেক্টে দেখা গেল যে একটা সাবজেক্টে ন্যূনতম নাম্বার থেকে কম নম্বর পেল, তাহলে কত প্রকারে পেতে পারে 8C1, তাই না? তাহলে যে কোনো একটা সাবজেক্টে ফেল করলে সে ফেল, তাহলে সেটা হলো 8C1, সে বিন্যাস সংখ্যাটা হলো। 2টো সাবজেক্টে ফেল করলে তার বিন্যাস সংখ্যা হলো 8C2, 3টে সংখ্যাতে ফেল করলে 8C3 প্লাস 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 এবং তাদের যোগ করতে হবে ডট যোগ 8C8। ওকে, যে উত্তরটা বেরোবে তত উপায়ে সে পরীক্ষায় ফেল করতে পারে। নেক্সট প্রবলেম 15টা দেখো, যে পরবর্তী শীতকালে ভারতীয় ক্রিকেট একাদশকে MCC ক্রিকেট একাদশের সঙ্গে 5টি টেস্ট ম্যাচ খেলতে হবে। এই 5টি ম্যাচের ফলাফল জয় পরাজয় অথবা অমীমাংসিতভাবে শেষ ভবিষ্যৎবাণী করতে হবে। কতগুলি বিভিন্ন পূর্বাভাসে 5টি খেলার সঠিক ফল থাকবে। অর্থাৎ আমি যখন ক্রিকেট খেলবো তখন আমার একটা ফল নিশ্চিত, হয় জয় হবে, না হলে পরাজয় হবে, না হলে অমীমাংসিত থাকবে, তাই তো? অর্থাৎ প্রথম খেলা একরকম সম্পূর্ণ হতে পারে, দ্বিতীয় খেলা একরকমে সম্পূর্ণ হতে পারে, অনুরূপভাবে তৃতীয় খেলা একরকমে, চতুর্থ খেলা একরকমে, পঞ্চম খেলা একরকমে সম্পূর্ণ হতে পারে। অর্থাৎ তাদের গুণ করে দাও লেমা অনুযায়ী, তাহলে টোটাল একরকম প্রকারে সম্পূর্ণ হতে পারে। অর্থাৎ নিম্ন পূর্বাভাসের সংখ্যা কত হবে, নিম্ন পূর্বাভাসের সংখ্যা সমান 5C5 সমান 1। ওকে।